এখানে দেখুন তারা 31শে ডিসেম্বর রাত থেকেই তারা এইসব কি শুরু করেছে। রাজপথের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপই কিন্তু হচ্ছে, একদিকে বিএনপি এবং আওয়ামী লীগ, অন্যদিকে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন, আমরা দেখাবো এক এক করে। এমন মন খারাপের ঢাকা আগে কখনো দেখেনি নগরবাসী। মুহুর্মুহু গুলির শব্দ আর আগুনের কালো ধোঁয়া যেন আরো বিষাদ নামিয়ে আনে প্রাণের শহরে। দর্শক, রাত পোহালি 31শে ডিসেম্বর, এবার রাত পোহালেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে 31 তারিখে কি হবে ভাই কিছু বুঝতেছি না তো। 31 তারিখে কি হবে? তবে এই ঘোষণাটা কিন্তু আওয়ামী লীগ থেকে। পুলিশ তাদের একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ সময় অবরোধকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দর্শক, দেশের সার্বিক অবস্থায় কি মনে হচ্ছে? দেশ কি আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ আন্দোলনের পথে যাচ্ছে? একের পর এক ভূমি হারাচ্ছে ভারত, একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু শেষ রক্ষা হয়নি, প্রত্যেকটা দেশ থেকে উৎখাত হয়েছে ভারতের এই চরম ব্যর্থ রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক বা সেটার প্রতিক্রিয়ায় ভারতে শুরু হয়েছে তুলপাড়। কিন্তু কিছু করার নেই, কারণ সেই দাদাগিরিটারও একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সাব্বাস, ধর তক্তা মার পেরেক। ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে, পারি না পারি সাহসের পরিচয় দিতে হবে। এরকম করতে করতে একদিন হয়তো সফলতা চলে আসবে। দর্শক, খুবই আনন্দের খবর, ভালো খবর, অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ এবার যে পদক্ষেপ নিল তা নিঃসন্দেহে সকলকে চমকে দেওয়ার মতো। শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন, তখন এই ভারতের সরকার এবং শেখ হাসিনা সরকারের মধ্যে একাধিক চুক্তি হয়েছিল। প্রচন্ড বিদ্রোহে 5টি অবিশ্বাস্য স্বপ্ন বাস্তব করবে ছাত্ররা। কি সেই স্বপ্ন, কিভাবে সেটা সম্ভব, এ নিয়েই আজকের পর্যালোচনা। এই বিএনপি আর সেই শহীদ জিয়ার বিএনপি নেই, সকল আদর্শ মরে গেছে। তারপরে গত 16 বছরে বিএনপিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায়। এই বিএনপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিএনপির উপরের লেভেলের প্রায় সকল নেতা নেত্রী কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। বিএনপি বুঝে গেছে 31শে ডিসেম্বরের পর বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে। 31 ডিসেম্বর রাত থেকেই চলছে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ, এবং এইসব কে করতেছে আপনারা তো সবাই জানেন। এই 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে অনেকে কিন্তু পরিকল্পনা করেছিল, অবশেষে তাদের পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিচ্ছে। দর্শক শ্রোতা, একদিকে আওয়ামী লীগ এবং বিএনপি, অন্যদিকে উপদেষ্টা এবং সমন্বয়করা কিন্তু ঘোষণা দিয়েছিল তারা 31শে ডিসেম্বর রাজপথে নামবে এবং তারা একটা বিশাল বড় র্যালি করবে। অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু গোপনে গোপনে বাংলাদেশকে নিয়ে আগেও ষড়যন্ত্র করতেছে, এখনও করছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরব। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ক্লিপগুলো দেখে আসি। ধারণা নাই যে বাংলাদেশিদের প্রতি, বাংলাদেশিরা যে বাংলাদেশকে কত ভালোবাসে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি রক্ষার জন্য প্রতিটা মানুষ কিন্তু তার জীবন দিতে প্রস্তুত। আর আমাদের সশস্ত্র বাহিনী অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে। উনি ড্রোন কিনেছেন, চীন থেকে বিমান আসতে, যুদ্ধ বিমান আসবে। উনি পাকিস্তান থেকে আমরা মিসাইল তৈরির যে কারখানা সেটা স্থাপন করব। তারপরে অনেক সামরিক উপকরণ চলে আসবে। বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হবে। আর আমি এখানে একটি কথা বলে রাখি, এদেরকে পূর্ণ সামরিক ট্রেনিং দিতে হবে, যেটা আগে পাকিস্তান আমাদের ইওটিসি ছিল, এখন এটা ন্যাশনাল ক্যাডেট কোর। এদেরকে এইভাবে আমরা এমনভাবে গড়ে তুলব। ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লক্ষ, অথচ সারা মুসলিম বিশ্ব তার ভয়ে কম্পমান। আমরা বাংলাদেশকে যদি ইসরায়েলের মতো করে শক্তিশালী ছোট্ট একটি দেশে, গ্রেটার ময়মনসিংহের সমান একটা দেশ, এই দেশকে আমরা, অথচ বাংলাদেশে 18 কোটি লোক, তার মধ্যে বেশিরভাগ লোকই দেশকে ভালোবাসে, কিছু লোক ছাড়া, আওয়ামী ঘরানার লোকজন ছাড়া, যারা দেশকে ভালোবাসে না। আমরা যদি এই 18 বছর থেকে শুরু করে 40 বা 45 বছরের বয়স সবাইকে সামরিক ট্রেনিং দিয়ে রাখি, আমরা যদি আমাদের দেশকে ঠিক ইসরায়েলের মতো করে একটি ছোট দেশ হলে কিভাবে শক্তিশালী করতে পারি। আকারে ছোট, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বিশ্বের অন্যতম একটি প্রধান দেশ। তো মিঠুন চক্রবর্তী কি বলতে চান, যে আমাদেরকে কোনো গুরুত্বই দিবে না? আমরা যে কত শক্তিশালী হয়ে যাচ্ছি, যা 2025 কে 2030-এর মধ্যে বিশ্ব তাকিয়ে দেখবে যে বাংলাদেশ সব দিক দিয়ে, সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে যাচ্ছে। ভারত থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হচ্ছে। দাদা বাবুরা বাবার করে বলে না যে পাঠাবো না, হ্যান করবো না, ত্যান করবো না, পাঠাইতে হবে না, আমরা নিষিদ্ধ করতেছি, ওয়েট করো। দেখেন, আপনার বাংলাদেশ সুন্দরভাবে চলতেছিল, শেখ হাসিনার সময় হুট করে ডিমের দাম বেড়ে গেল, সারা বাংলাদেশে ডিম নেই। ডিম কি সত্যিই ছিল না? ডিম বাংলাদেশের ছিল, কিন্তু এটাকে অভাব দেখানো হয়েছিল কি জন্য? ইন্ডিয়াকে বাংলাদেশে ঢোকানোর জন্য।
সিন্ডিকেট করে বাংলাদেশে ডিমের চাহিদা বোঝানো হয়েছে, ডিম নাই, এটা বোঝায় কি করছে, ইন্ডিয়াকে বাংলাদেশে ঢুকাই দিচ্ছে ব্যবসা করার জন্য। ইন্ডিয়া সুযোগ পেয়ে গেছে, প্রতিটা জায়গাতে এইভাবে ইন্ডিয়াকে সুযোগ করে দেওয়া হয়েছে। আপনারা যদি চিন্তা করেন সবকিছু নর্মাল ভাবে চলতেছে, হুট করে একটা জিনিসের দাম যদি 2 টাকাও বেড়ে যায়, 2 টাকাও যদি বেড়ে যায়, আর ওই জিনিসের যদি চাহিদা প্রতিদিন, আমরা তো 18 কোটি জনগণের একটা দেশ, 18 থেকে 20 কোটি, ওই জিনিসের চাহিদা যদি প্রতিদিন 5 কোটি হয়, ধরেন ডিমের চাহিদা ধরেন 5 কোটি সাপোজ, তা ডিম যদি প্রতিদিন 5 কোটি ডিম লাগে, তাহলে যদি প্রতিটা ডিম থেকে যদি 2 টাকা করে বের হয়ে যায়, 10 কোটি টাকা চলে গেছে। কিন্তু এই সুযোগটা কি করে দিছিল? শেখ হাসিনা। ইন্ডিয়ার সাথে যুদ্ধ চলতেছে এক প্রকার, আমাদের মানে কথার যুদ্ধ চলতেছে। ইন্ডিয়া পণ্য দিবে না, হ্যান করবে না, ত্যান করবে না, অনেক পণ্য নষ্ট হয়েছে ইন্ডিয়াতে। যেহেতু ইন্ডিয়াতে পেঁয়াজ আলু নষ্ট হয়েছে, তাহলে কি হওয়ার কথা ছিল? বাংলাদেশে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কেন? কারণ এগুলো তো আমাদের দেশে আসতে পারেনি, সেক্ষেত্রে দাম বাড়ার কথা ছিল। কিন্তু ঘটনা ঘটছে উল্টা। কি হয়েছে? বাংলাদেশের জিনিসের দাম আরো কমছে। কি জন্য কমছে? এবার এই যে আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হওয়ার জন্য ইন্ডিয়ার পেঁয়াজের উপর কিন্তু আমাদের চাহিদা নাই, অটোমেটিক কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দামও কমে গেছে, আলুর দাম কমছে, পেঁয়াজের দাম, সব দাম কমে গেছে। এটা জিনিসটা বোঝেন। এইভাবে তো আমরা একটা মার্কেট করে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন না, তারপরেও আমরা ইন্ডিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য। শেখ হাসিনা যেমন ইন্ডিয়াকে সবকিছু দিচ্ছে কি জন্য? কারণ সুযোগ সুবিধা নিবে। নিজেও বলছে শেখ হাসিনা যে আমি যা দিচ্ছি ইন্ডিয়াকে কখনো ইন্ডিয়া ভুলতে পারবে না। এটা তো বলছে যে আমি যা নিজে দিচ্ছি এটা কখনো ভুলতে পারবে না। না, সেই দিন শেষ। অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা ইন্ডিয়া থেকে আমদানি করব না। যে জিনিসগুলো আমরা উৎপাদন করতে পারবো সেগুলো দেশেই করতে হবে। মূলত দেখেন, উৎপাদন যেগুলো হয় এগুলা কিন্তু অধিকাংশ মনে করেন যে ব্রোকাররা করে শুধু সুবিধা নেওয়ার জন্য। বাংলাদেশের থেকে ভালো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশের পোশাক যায় ইউরোপ আমেরিকাতে, আর আমরা ইন্ডিয়ান পোশাক আমদানি করি ইন্ডিয়ান পোশাক। তারপর আপনার অধিকাংশ জিনিস যেটা প্রয়োজন না তারপর আমরা ইন্ডিয়া থেকে আনতেছি। এই জিনিসগুলো আর হবে না। এক্সট্রা টাকা পয়সা আমরা ইন্ডিয়াতে দাবাবুদের দিব না, ডিরেক্ট কথা। ইন্ডিয়াতে দাবাবুদের আমরা এক্সট্রা টাকা পয়সা দিব না। দেখেন, আমাদের পেঁয়াজের চাহিদা হচ্ছে 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন, 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন, কিন্তু আমরা উৎপাদন করি কতটুকু? 30 থেকে 32 লক্ষ মেট্রিক টন। তারপর আমরা প্রতি বছর এই 10 লক্ষ মেট্রিক টন ইন্ডিয়ার কাছে ধরা থাকি। শেখ হাসিনা কি এই যে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোন উদ্যোগ নিছে? বাংলাদেশের কৃষকদের ডিমোটিভেট করছে। বাংলাদেশের কৃষকদের শুধু নামেই বলছে যে জায়গা খালি রাখবে না। বাংলাদেশের সব জিনিসের দাম, সারের দাম, ওষুধের দাম বাড়াই দেওয়া হয়েছে। কৃষক মানে উৎপাদন করতে পারে নাই। কৃষক ভয় পাইছে যে আমি উৎপাদন করবো না, উৎপাদন করতে দাম পাচ্ছে না। এই যে বাংলাদেশের চামড়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, চামড়া শিল্পকে কেন? প্ল্যান করে ইন্ডিয়ার মার্কেট ধরে দেওয়ার জন্য এই কাজগুলা করছে। এই কাজ আর হবে না। ইন্ডিয়ার দাদাবাবুরা অলরেডি বাংলাদেশের মার্কেট হারাই ফেলছে, আবার হারাই ফেলবে। পেঁয়াজের দাম কমছে। আগে বলছে শেখ হাসিনা বলতো, আওয়ামী লীগ বলতো ইন্ডিয়ার সাথে টক্কর দিব, ইন্ডিয়া পেঁয়াজ না দিলে তো পেঁয়াজ খাইতে পারবো না। এই টক্কর আর ইন্ডিয়া এখন দিতে পারবে না। ঠিক আছে, এই টক্কর আর ইন্ডিয়া দিতে পারবে না। দেখবেন এই যে সিদ্ধান্ত নিছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আমরা উৎপাদন করতে পারি সেগুলো আমদানি করবো না, এই সিদ্ধান্তে দেখবেন বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা, আমাদের রিজার্ভ আরো বেড়ে যাবে। জুলাই বিপ্লবের নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে এই যে সংবিধানের কবর রচনা ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, এই যে দাওয়াগুলো, এটা আরেকটু স্পষ্ট এবং সুনির্দিষ্ট করতে হবে। বরং আমি তোমাদেরকে বলবো, তোমাদের এই ঘোষণার উদ্দেশ্য যেন অত্যন্ত সুনির্দিষ্ট হয় ও তা প্রয়োগের ও আদায়ের যেন একটা নির্দিষ্ট ও বাস্তব ভিত্তিক সময়সীমা বেঁধে দেওয়া হয়। তোমরা যদি সেটা নিশ্চিত না করো, তাহলে তোমাদের যেই ঘোষণা, সেই ঘোষণা এবং উদ্দেশ্যটা দুর্বল হয়ে যাবে এবং তা ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখেন এমন অনেক মুরব্বী ব্যক্তি আছেন, সুতরাং আমি সংবিধান নিয়ে বেশি কথা বলবো না। তবে প্রফেসর আলী রিয়াজকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার উপর আমার যথেষ্ট আস্থা আছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করাটা আসলে এর মাঝখানে কি ফল বা কি উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। বরঞ্চ আমাদেরকে সরাসরি বলতে হবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে হবে। কারণ আওয়ামী লীগ যেই পরিমাণ গণহত্যা এবং অপরাধ সংগঠন করেছে বাংলাদেশে, তাই যথেষ্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা এবং আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা। তাই তোমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট, সুনির্দিষ্ট হতে হবে। বিএনপির যে করুণ অবস্থা দেখছি, তাতে আমি ভবিষ্যতে বিএনপির মাধ্যমে এই দেশে কোনো স্থিতিশীলতা এবং অবস্থার কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। বিএনপি যতদিন পর্যন্ত নিজেদের ভিতরে সংস্কার নিশ্চিত না করতে পারবে, এই বিএনপির কাছ থেকে কিছু আশা করা যায় না। এই বিএনপি আর সেই শহীদ জিয়ার বিএনপি নেই, সকল আদর্শ মরে গেছে। তারপরে গত 16 বছরে এই বিএনপিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে
ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায় এই বিএনপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিএনপির উপরের লেভেলের প্রায় সকল নেতা, সবাই না হলেও প্রায় সকল নেতা নেত্রী কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। ভারত আওয়ামী লীগ একই কথা, তাদের পকেটে বিক্রি হয়ে গেছে। আর স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে এই বিএনপি আওয়ামী লীগের হাতে, দেশে থাকা লোকজনের, আওয়ামী লোক সন্ত্রাসীদের কাছে যত টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আদায়ের জন্য তাদেরকে, আওয়ামী লীগের ব্যক্তিবর্গকেই পুনর্বাসন করার চেষ্টা করে চলেছে বিএনপি। একই সাথে সারা দেশে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ বিএনপির উপরে নেই। তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চয়তার জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই তোমাদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। আমি শুনেছি বা পড়েছি যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। তারা যেই সরকারই আসুক না কেন তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবে, যা আমার খুব ভালো লেগেছে এবং তাকে আমি সমর্থন করি। তোমাদের বিশাল ভূমিকা রাখার এখানে সুযোগ আছে, তাই তোমরা সেই ভূমিকা রেখে যাও। পাশাপাশি তোমরা বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে তোলো, কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না উঠলে ভবিষ্যতে নির্বাচনে একটা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। আর যখনই রাজনৈতিক ভারসাম্য না থাকবে তখনই কিন্তু আবার একটা স্বৈরাচার তৈরি হবে। জামাতের সংগঠন শক্তিশালী, কিন্তু জামাতের সেই নেতৃত্ব আর নেই। জামাতের নেতৃত্বকে ভারত হাসিনার মাধ্যমে বহু আগেই ফাঁসি দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই বিপ্লবটাকে আসিফ নজরুলরা মেরে ফেলেছে, বহু আগে হাইজ্যাক করে নিয়েছে, যা বহুবার ব্যাখ্যা করেছি। কিন্তু এখনো সময় আছে এই বিপ্লব এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনতার স্বার্থে, নিপীড়িত জনগণের স্বার্থে এই বিপ্লবকে আবার রক্ষা করা এবং শক্তিশালী হয়ে দাঁড় করিয়ে তোলা। একটা শুভ সংবাদ দিচ্ছি, আমাদের কিংবদন্তির নায়ক, বহু অপপ্রচারের শিকার বীর মুক্তিযোদ্ধা ও একজন বীর বিপ্লবী নেতা, যিনি আজ প্রায় বহু বছর হলো, সেই 1976 সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত, তিনি দেশে ফিরছেন। দেশের ভেতরেও কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। মেজর ডালিম কিন্তু 15ই আগস্টের, যাদের বয়স এখন 60-এর দশকে, তারা নিশ্চয় তাদের মনে আছে, আমি মেজর ডালিম বলছি। দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন এবং শেখ মুজিবুরকে উৎখাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এ কথা বোধহয় বলেছিলেন, আবছা মনে পড়ছে আমার। যাই হোক, ঘটনা যেটা ঘটেছিল সেটাই উনি বলেছিলেন। তারপরে আপনারা জানেন তাকে কি ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান তাকে চাকরিচ্যুত করলেন। শুধু তাকে না, আরেকজন বীর মুক্তিযোদ্ধা মেজর নূর, যিনি টরন্টোতেই আছেন, তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল। এই শরীফুল হক ডালিম একজন কিংবদন্তি। তিনি 1965 সালেও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। তার এই ডান দিকের পুরো বুক মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তিনি কিন্তু একজন বীর উত্তম। এই যে বীর উত্তমদের যে নাম আমরা শুনি, যারা যুদ্ধে আহত হয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু এই 1975-এর অগাস্ট বিপ্লবের বীর সেনানী, নেতৃত্ব দানকারী। মানে কর্নেল ফারুক বলেন, রাশেদ চৌধুরী বলেন, মেজর ডালিম বলেন, এরা সবাই বীর মুক্তিযোদ্ধা। এদেরকে ঢালাওভাবে পাকিস্তানপন্থী বলে অপপ্রচার করে মুজিব হত্যার জন্য দায়ী করে ফাঁসি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত মেজর ডালিম বেঁচে আছেন, যেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার। তিনি আসবেন, তিনি আসছেন এবং তিনি দেশে একটা প্রকৃত বিপ্লবী সরকার গঠন করবেন। তার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি আমার চেয়েও বছর 4-5 বছরের বড়, 3-4 বছরের বড়। আমি 1960-এর দশক থেকে চিনি। খুবই একজন ধনাঢ্য পরিবারের আরামায়েশে বড় হওয়া একজন মানুষ। মালিবাগ শান্তিনগরের প্রায় অর্ধেক সম্পত্তি ওনাদের ছিল। তো যাই হোক, তাকে দেশ ত্যাগ করানো হয়েছে। তার ছোট ভাই, আমার বন্ধু স্বপন, কামরুল হক স্বপন, তাকেও হাসিনা জেলে দিয়েছে, মারধর করেছে, অত্যাচার করেছে।
কিন্তু দিন শেষে আমরা দেখলাম কি হাসিনাকে চলে যেতে হলো। এই বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম মেজর ডালিমকে আমাদের দেশে আনতেই হবে। তবে এই বিপ্লবী নেতা দেশে আসার আগে মাঠটা প্রস্তুত করতে হবে। এই গ্রাউন্ড ওয়ার্ক করার দায়িত্ব কিন্তু তোমাদের। ভারতের কর্তৃত্ব আছে এবং তারা মোটামুটি পাগল প্রায় ভারতের বর্তমান প্রত্যেকটা জায়গাতে। কিন্তু একটা জিনিস ভারত ভুলে গেছে, $15 বিলিয়ন মার্কেট, এখানে সমঝোতা ছাড়া কোনো বিকল্প নেই। ভারতে পশ্চিমবঙ্গে ভারতীয় পলিসির বিরুদ্ধে জুতা মিছিল, ঝাড়ু মিছিল, আপনার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের কৃষকরা মাঠে আপনার শেষ হয়ে গেছে, আপনার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি আমি যদি বলি ইটস গোনা বি shrunk by almost 13% বাংলাদেশিরা না যাওয়ায়। ইমাজিন একটা রাষ্ট্রের, একটা স্টেটের 13% জিডিপি উইল বি লাইক shrunk by this kind of activities. থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে। আপনি থাইল্যান্ড যেতে চান, ঘরে বসে আপনি থাইল্যান্ডের ভিসা আপনার জন্য, ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যদি আরো অ্যাক্টিভ হয়, ভারতের বিকল্প যেটা আপনারা যদি কেউ আমাকে নিয়মিত দেখে থাকেন আওয়াজ দেবেন, আমি বারবার বলছি যে আমেরিকা থেকে পেঁয়াজ এনে সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের চোখ কম খাওয়ানো যাবে আপনাদেরকে, যদি আমরা সিস্টেমটা জানি। এটা আমি বলেছি দুর্গলা, এবং অনেক আগে আমি এই কথা বারবার বলছি, আমাদেরকে ভারতের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট হতে হবে না। এবং আজকে যে আমাদের যে এই যে গাড়ির যে পার্টস বা যন্ত্রাংশ যেগুলা আপনি জানেন যে তারা বাংলাদেশে আপনার এই এক্সপোর্ট করা বন্ধ করেছেন। এই জন্য আমি এটা একটা it's like don't be worried about it, it's a wake up call for Bangladeshis. For example, কিভাবে আপনি বুঝতে হবে কোন বিষয়ে ভারতের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে আপনি চলতে পারবেন না বাংলাদেশ হিসাবে। এটা আমাদের রাজনীতিবিদ, কর্তৃত্ববাদী বর্তমানে যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, বোঝার চেষ্টা করবেন ভারতের উপরে কোনো বিষয় যদি আপনি ডিপেন্ড করে রাষ্ট্র পরিচালনা করতে চান, যে কোনো সময় আপনি কলাপ করবেন ওই সেক্টরটা, ওই হাতটা। সুতরাং এটা ওয়েক আপ কল। এবং আমাদের পলিটিশিয়ানরা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, জানি না কে যাবেন, যে অবস্থা চলছে বর্তমানে, আই এম ওয়াচিং ভেরি ক্লোজলি দ্য পলিটিক্যাল ডাইমেনশন ইন আওয়ার কান্ট্রি, এবং বিএনপি জামায়াত ইসলামীর ভিতরে যে দ্বন্দ্ব এবং বর্তমানে যে বিভাজন তৈরি হয়েছে, বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সুতরাং আই এম ওয়াচিং ইট, আই হ্যাভ সামথিং টু সে অ্যাবাউট ইট, এন্ড আই উড ডু দ্যাট লিডস এন্ড জেন্টলম্যান maybe later, because আমার সময় নাই, এর জন্য আমি এই বিষয়টা এখন আনতে পারতেছি না। এবং এই যে বর্তমানে দেখেন ভারতের, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ভারতের পরাজয়, ভারতের পলিসি এতটা ডিজাস্টারিয়াস। যে ঘোষণাটা গতকালকে থেকে দেখছি যে জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণাটা মোটামুটি আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে উচ্ছেদ করার জন্য অথবা উৎখাত করার জন্য। আবার কেউ কেউ বলছেন যে না, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাকে নিশ্চিত করতেই সমন্বয়কদের এমন আয়োজন। তবে সমন্বয়করা বলছেন নিজেদের নিরাপত্তা না, আমরা এটা বাংলাদেশের গণমানুষের জন্য করছি। তবে প্রশ্ন হচ্ছে তাদের এই বিষয়টাকে আসলে রাজনৈতিক দলগুলো অথবা সরকার কি সমর্থন দেবে কিনা, কারণ এটা একটা বিশাল একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে। কারণ এই টোটাল ইস্যুটার মূল ইস্যু হচ্ছে সংবিধান যেটা আছে 1972 সালে, মানে বাংলাদেশের বর্তমান যে চলমান সংবিধান আছে, এই সংবিধানকে উৎখাত করাই অপরপক্ষে আপনার এই আন্দোলনের একটা প্রধান ইস্যু হিসাবেই কেউ কেউ মনে করছেন। এখন যদি বিষয়টা এমনই হয়, তাহলে সংবিধান পরিবর্তনে বিএনপির যে অনড় অবস্থান, ছাত্রদের এই আহ্বান, তারা ঘোষণাপত্র পাঠ করতে পারবে, কিন্তু এটাকে রাষ্ট্র মেনে নেবে কিনা, অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা, এটা একটা সাংঘর্ষিক অবস্থান আসতে পারে। দর্শক, 31শে ডিসেম্বরকে ঘিরে যেই ধোঁয়াশা উঠেছে সেটা আজকে মোটামুটি ক্লিয়ার হিসেবে অনেকটা সামনে এসেছে যে এই ঘোষণাপত্রে আসলে কি থাকতে পারে। তো বলা হচ্ছে যে আপনার দলটির মুখপাত্র যিনি আছেন উমামা ফাতেমা, তিনি বলছেন শেখ হাসিনার আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, মানে শেখ হাসিনার আমলটা কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে কিভাবে 1 দফা আমাদের আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এইসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো একজন সংগঠক ফারদিন হাসান তিনি বলছেন জুলাই বিপ্লবের ঘোষণার প্রয়োজনীয়তা এবং এই ঘোষণায় কোন কোন বিষয় থাকতে পারে ধারণা দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে এই ঘোষণা লাগবে। তো কি অস্তিত্ব বাঁচাতে চায়? যে এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন অথবা এই ঘোষণাপত্রের দরকার ছিল। আর তাদের বক্তব্য এই কাজটা হওয়ার দরকার ছিল 5ই আগস্ট। আপনি যদি হাসনাত আবদুল্লাহর বক্তব্য শোনেন, তার বক্তব্য যে এই মুজিববাদী যে সংবিধান এটাকে উপরে ফেলতে হবে। তো মুজিববাদী সংবিধান বলতে বর্তমান বাংলাদেশের যে প্রচলিত সংবিধান আছে বা যে সংবিধানের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই সংবিধানটাকে তারা আপনার বাতিল করতে চায়। তো এটা তো তাদের বক্তব্য, কিন্তু বিষয়টা তো তাদের সিদ্ধান্তের উপরে না, এটা আদালতের একটা সিদ্ধান্ত থাকতে পারে, পাশাপাশি সরকারের সিদ্ধান্ত থাকতে পারে। এখন ছাত্ররা এটা আহ্বান জানাচ্ছে, তবে প্রেক্ষাপটটা ভিন্ন। সেই 5ই আগস্টের প্রেক্ষাপটে যেটা ঘটানো সম্ভব হয়েছে, এখনকার আইসা এই প্রেক্ষাপটটাতে বিএনপির অবস্থানটা কি হবে বা জামাত ইসলামের অবস্থান কি হবে,
অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে? বলা হচ্ছে যে দেরিতে হলেও এটা যে হচ্ছে এটা স্বস্তির খবর। তাদের বক্তব্য যে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসলে এটা আসলে কি, মানে প্রোক্লামেশন জিনিসটা কি? আপনার এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা আমরা ডক্টর ইউনূসের কাছ থেকেও শুনি, মাহফুজের কাছ থেকেও শুনি, সম্ভবত ওই জিনিসটাই। তো এই ঘোষণাটি ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সেই সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওইভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই এই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যেসব বস্তাপচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যা তা ছড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়ন হবে এবং এরই মাধ্যমে এই কাজটাও হওয়া উচিত ছিল 5ই আগস্ট, কিন্তু 5 মাস পরে হলেও বিষয়টি তা হচ্ছে। বাংলাদেশ 2.0 এই যে কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে, আপনারা থাকবেন। তো মোটা দাগে বুঝতেই পারছেন যে এখানে শতভাগ যেটা নিশ্চিতকরণ করা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়ার সকল রাস্তা বন্ধ করতে চাচ্ছে এই ছাত্ররা। তো আমরা কমেন্ট সেকশনে দেখছিলাম অনেকেই এখানে যারা আওয়ামী লীগ পন্থী আছেন, আবার আওয়ামী লীগের বিপরীতও আছেন, নানা রকম মন্তব্য। ওই কারো কারোর মন্তব্য যে তোমাদের ভবিষ্যৎকে সেভ করার জন্য, কারণ আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে, সহ সমন্বয়ক আছে, এদের প্রত্যেককেই মাসুল দিতে হবে কঠিনভাবে, এটা কিন্তু 100% নিশ্চিত। এখন বিএনপি আওয়ামী লীগের সাথে ওই রকম হার্ডওয়েতে যাবে না, জামাতও হার্ডওয়েতে যাবে না, তাহলে যেতে হবে কাদের? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বর্তমানের যে অন্তর্বর্তী সরকার আছেন তাদেরকে। এর পাশাপাশি যে সংবিধান নিয়ে নানান প্রশ্ন রয়েছে, যে 72-এর সংবিধান নিয়ে অনেক বক্তব্য এই ছাত্ররা দিয়েছে। এখন মূল কথা হচ্ছে তাদের এই ঘোষণাপত্র আইনি দৃষ্টিতে কি? আইনি দৃষ্টিতে তাদের এই ঘোষণাপত্রের কোনো ভ্যালু নাই। এটাকে ভ্যালু দিতে গেলে রাষ্ট্রকে বা আদালতের মাধ্যমে এই সংবিধান পরিবর্তনের জন্য একটা নতুন ঘোষণা আসতে হবে। এখন সংবিধান পরিবর্তন করতে গেলে শুধুমাত্র কি ছাত্রদের আহ্বানেই যথেষ্ট, নাকি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য যথেষ্ট, মানে দরকার হবে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার হবে। এখন বর্তমানে বিএনপির সাথে এই অন্তর্বর্তী সরকারের অবস্থান, ছাত্রদের এই ধরনের অ্যাক্টিভিটিস, বিএনপি কোনোভাবে এগুলোকে কিন্তু পজিটিভ নিচ্ছে না। আবার জনগণের মধ্যে একাংশ আছে এটাকে পজিটিভ নিচ্ছে, আবার নিচ্ছে না। কিন্তু জুলাই আগস্টের সাথে কানেক্টেড প্রত্যেকটা পরিবার বা যারা ছাত্ররা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যে সংবিধান পরিবর্তন করে ফেলা, পাশাপাশি এমনভাবে জিনিসগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তায় নেওয়া যে আগামী দিনে কোনো রাজনৈতিক সরকার আসলেও তাদের জীবনের নিরাপত্তা থাকবে। ইভেন তাদের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নিয়ে, সেগুলোকে তারা বাস্তবায়ন করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করবে। এখন বিষয়টা তারা ঘোষণাপত্র দিবে। এখন এই ঘোষণাপত্রটা তারা যেটাকে বলছে লিখিত দলিল, রাষ্ট্র এটাকে দলিল হিসাবে অ্যাকসেপ্ট করবে কিনা, বা তারা সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি কী ধরনের চাপ প্রয়োগ করতে পারে, এটা হয়তো আমরা এখনও ক্লিয়ার না। বাট এটা নিয়ে বিএনপির সাথে, বিশেষ করে বিএনপি কোনোভাবে এই মুহূর্তে সংবিধান পরিবর্তনের পক্ষে না, এটা কিন্তু ক্লিয়ার। তো তারপরেও 31শে ডিসেম্বরে ছাত্রদের অবস্থানের পর বিএনপির অবস্থানটা পরিষ্কার হবে। পাশাপাশি 31শে ডিসেম্বর এখানে জনতার কতটুকু অংশ, যেহেতু এখন এখানে রাজনৈতিক বিভাজন আছে, ছাত্রদের মধ্যে নানান ধরনের বিভাজন আছে, এই সকল বিভাজনের পরে এই ঘোষণাপত্র পাঠের পর সেটাকে বাস্তবায়নের দাবিতে আসলে কত অংশ জনগণ সেখানে কানেক্ট হয়, সেটা একটা বিষয়। আর এর মাঝখানে আরেকটা বিষয় নিশ্চিত হবে, 5 মাস পরেও এই ছাত্রদের যেই কি বলে যে শৌর্য, বীর্য, অবস্থান বা তাদের যেই কি বলা হয় যে পাওয়ার ছিল জনগণের সাথে কানেক্টিভিটির, সেইটা আসলে কতটুকু আছে সেটাও কিন্তু 31শে ডিসেম্বর দেখা যাবে। তো মোট কথা, মোটা দাগে ওইটাই ফাইনাল যে এই আন্দোলনের বা এই ঘোষণাপত্রের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সংবিধান পরিবর্তন। দর্শক, দেশের সার্বিক অবস্থায় কি মনে হচ্ছে? দেশ কি আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ আন্দোলনের পথে যাচ্ছে?
এই প্রশ্নটা কোথায় থেকে উদয় হলো, এই প্রশ্নটা কোন দিকে যাবে, এই প্রশ্নটা কতটা প্রভাবক হিসেবে বাংলাদেশে কাজ করবে, সেটা এই মুহূর্তে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যে আলোচনাকে উস্কে দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। কিভাবে উস্কে দিলেন, কিভাবে বিএনপি আওয়ামী লীগ একসাথে হতে পারে, একজোট হতে পারে, সেই সম্ভাবনাগুলোর কথাই বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে যদি এমন ঘটে যে বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে যৌথ আন্দোলনে গিয়েছে ইউনূস সরকারের বিপক্ষে, তাতে কি খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে? তাতে কি মিমরাজি হওয়ার কোনো ব্যাপার থাকবে? হ্যাঁ, কেউই হয়তো মুখে স্বীকার করবেন না, কেউই হয়তো গণমাধ্যমে এই কথাটা বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে কি সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে? এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার অন্যতম কারণ কি ইউনূস প্রশাসনের রাজনীতি বিরোধী বিভিন্ন পদক্ষেপ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্রদের বিভিন্ন ধরনের অসম্মানজনক মন্তব্য, অসম্মানজনক কথাবার্তা, সেগুলোই কি দায়ী? এই প্রশ্নকে অনেকখানি উস্কে দিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। ঠিকানার টক শোতে তিনি বিএনপি নেতা অ্যাডভোকেট কাজলকে প্রশ্ন করেই বসেছেন যে, কাজল ভাই, এমন প্রসঙ্গ কি আসবে, এমন দিন কি আসবে যে আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশিয়ে আন্দোলন করবেন, কিংবা আওয়ামী লীগের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন আন্দোলন করার জন্য, আওয়ামী লীগের সঙ্গে এক হওয়ার জন্য চেষ্টা করছেন? এই প্রশ্নটা কিন্তু খালেদ মহিউদ্দিন উস্কে দিয়েছেন, যে আভাসটা অনেক আগেই আমরা দিয়েছিলাম যে এরকম কিছু ঘটলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা অনেকেই বলেন। সিনেমাতেও এই সংলাপ বহুবার শোনা গেছে। বিএনপির অন্যতম সদস্য ছিলেন, জাসাসের সভাপতি ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত ভিলেন রাজীব। তার মুখে অনেক দিন আগে শুনেছিলাম একটি সিনেমার সেই ডায়লগ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে আসলেই শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে অনেক কিছু হতে পারে, আজকে যে শত্রু কালকে সে মিত্র হতে পারে। রাজনীতিতে অনেক ঘটনাই ঘটতে পারে, যেমন চিরশত্রু আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে আন্দোলন করেছে, যেমন চিরশত্রু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, এরকম দৃশ্য তো আমরা দেখেছি। আবার অনেক ভালো বন্ধু বিএনপি এবং জামাতের মধ্যে এখন ফাটল অবস্থা, সম্পর্ক প্রায় ছিন্ন অবস্থা, এমনটাও আমরা দেখছি। তার মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কেন এই প্রশ্নের উদ্ভব হলো? এই প্রশ্নের উদ্ভব হলো এই কারণে, যখন বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে, নতুন রাজনৈতিক দল গঠনের আগে কোনো নির্বাচন দেয়া হবে না, এমনটাই মনোভাব। মূলত সংস্কারের আগে নির্বাচন করা হবে না, এবং উপদেষ্টারা পর্যন্ত বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য, ভোটের জন্য আমরা আন্দোলন করিনি, আমরা রক্ত দিইনি। সেই প্রশ্নটাই অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে। তাহলে কিসের জন্য তারা আন্দোলন করেছিলেন, তারা রক্ত দিয়েছিলেন? এই যে ভোট হবে কি হবে না, এই আলোচনার মাঝে সরকারের একটা উদ্দেশ্য হতে পারে, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা উদ্দেশ্য হতে পারে এই কথাগুলো বলার। সেটা হচ্ছে যে বিএনপি যেন ভোটের জন্য মরিয়া হয়ে যায়, এবং বিএনপি ভোটের জন্য মরিয়া হয়ে একসময় আন্দোলনে চলে যায়। বিএনপি যদি ভোটের জন্য আন্দোলনে চলে যায়, তাহলে তারা এরকম কথা বলতে পারবে যে দেখো, তারা দেশের ভালো চায় না, দেশের সংস্কার চায় না, তারা শুধু ভোট করে ক্ষমতায় যেতে চায়, এদেরকে কিভাবে আপনারা ভোট দেবেন? এই কথাগুলো বলার জন্য, বিএনপিকে পচিয়ে ফেলার জন্য এরকম কথাবার্তার ঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে, এমন কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন। যেটাই হোক না কেন, যদি বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে চলে যায় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এখন যারা সর্বোচ্চ লেভেলে রয়েছে, এখন যারা সব থেকে জনপ্রিয়, অনেকে বলেন যে বিএনপি এখন সব থেকে জনপ্রিয় আওয়ামী লীগের চলে যাওয়ার পরে, সেই বিএনপিকে যদি নির্বাচন থেকে দূরে রাখার কৌশল তৈরি করা হয়, যেমন এরই মাঝে রুহুল কবির রিজভীকে আমরা মন্তব্য করতে শুনেছি যে সরকারি গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রদের দল গঠন করানো হচ্ছে, বিএনপি
বিএনপি থেকে বিভিন্ন লোকজনকে বলা হচ্ছে যে আপনারা এই দল করে কি করবেন, এই দলে আসেন, এরকমভাবে যেটা আওয়ামী লীগ করেছে সেই একই কাজ এই সরকার। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সমন্বয়ক উপদেষ্টার বক্তব্য দিচ্ছে, অন্যদিকে অনেকেই মানে এইসব বিষয় নিয়ে আলোচনা করছে। দর্শক শ্রোতা, রাজপথের অবস্থাও আপনাদেরকে দেখিয়েছি, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।